পদ্মা সেতুতে সর্বশেষ ৪১ নম্বর স্প্যান বসছে কাল। ৪১টি বসাতে সময় লেগেছে ৩ বছর ৩ মাস। পিজিসিবির ১৪,৩২৬ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, ৪ বছরেও শুরু হয়নি কাজ। চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্মৃতিস্তম্ভ ঘিরে সিসিটিভি, পুলিশি টহল, নিরাপত্তা যথেষ্ট নয় বলছে নগরবাসী। বিশ্বে একদিনে করোনায় ১১,৫০০ মৃত্যু, শনাক্ত ৫.৫ লাখ। যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে মৃত্যুহার। এবং চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর জোড়া গোলে বার্সেলোনাকে উড়িয়ে দিল ইউভেন্টাস, ৩-০ গোলের জয়, গ্রুপ সেরা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাবিল কবির। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি মূল খবরে। কাল পদ্মা সেতুতে বসছে সর্বশেষ ৪১ নম্বর স্প্যান। এর মধ্য দিয়ে পুরো ৬.১৫ কিলোমিটারের সেতু দৃশ্যমান হচ্ছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে বসে প্রথম স্প্যান। ৪১টি স্প্যান বসাতে সময় লাগলো ৩ বছর ৩ মাস। প্রকৌশলীরা বলছেন, নদীর বৈচিত্র্যময় গতি, প্রকৃতি, তীব্র স্রোত ও পলি জমে যাওয়া, এসব ছিল স্প্যান বসানোর চ্যালেঞ্জ। খরস্রোতা পদ্মা ভরা বর্ষায় হয়ে ওঠে উত্তাল। প্রতিবছর নদী ভাঙনে যেমন সর্বশান্ত হয় মানুষ, তেমনি বয়ে আনে বিপুল পলিমাটি। সব ঝুঁকি মোকাবেলা করে বসছে ৪১ নম্বর স্প্যান, আর এর মাধ্যমে যোগ হবে জাজিরা ও মাও প্রান্ত। ৪১টি স্টিলের স্প্যান তৈরি হয়েছে চীনে। এসেছে স্প্যানের খণ্ড খণ্ড টুকরো। জোড়া দেয়া হয়েছে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। রং শেষে বসানো হয় পিলারে। ৩,২০০ টন ওজনের এক একটি স্প্যান বসাতে হয়েছে তীব্র স্রোত মোকাবেলা করে। চীনের তৈরি শক্তিশালী ক্রেনে করে বহন করা হয় স্প্যান। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানো হয়। তবে জুন, জুলাই ও আগস্টে ভরা বর্ষায় ক্রেন চলাচল করতে পারে না তীব্র স্রোতের কারণে। প্রতিটা স্প্যান বসানোর আগে কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। কখনো কুয়াশা, কখনো স্রোত বেশি, কখনো নদীর নাব্যতা থাকে না, কখনো টেকনিক্যাল প্রবলেম হয়, কারিগরি সমস্যা হয়। এইসব মিলাই প্রত্যেকটাতেই কিছু না কিছু সমস্যা থাকে। এক একটা স্প্যান বসানো অবশ্যই এক একটা অর্জন, সেটা আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত সাকসেসফুলি করতে পারছি। প্রথম স্প্যান বসানোর ৪ মাস পর ২০১৮ সালের জানুয়ারিতে বসে দ্বিতীয়টি। তৃতীয় স্প্যান বসে ১.৫ মাসের মাথায় মার্চে। এপ্রিলে বসে চতুর্থটি, পঞ্চম স্প্যান বসে জুনে। এরপর ২২টি পিলারের নকশার জটিলতায় থমকে যায় স্প্যান বসানো, যার কারণে ২০১৮ সালে মাত্র ৪টি স্প্যান বসানো হয়। ৬ মাসের বিরতি দিয়ে ২০১৯ সাল থেকে একটি বা দুটি স্প্যান বসতে থাকে। তবে ২০২২ সালে এসে গত ২ মাসে 9টি স্প্যান বসানো হয়েছে। চ্যালেঞ্জ তো থাকবেই, যে কোনো কাজেই থাকে, বাট পদ্মা সেতু আরো বেশি চ্যালেঞ্জ। এটাকে অনুসরণ করে আমাদের কিন্তু ওই আমেরিকার অ্যামাজন রিভারে তারা ব্রিজ করবে, সেটা কিন্তু তারা ফলো করছে। ইন্টারনেটে আমাদের এই পদ্মা সেতুর প্রগ্রেস তারা দেখে। বর্ষায় স্প্যান বসানো যতটা কঠিন, ঠিক ততটাই শীতে, কেননা ঘন কুয়াশার পাশাপাশি নাব্য সংকটে পড়তে হয়। নাব্যতা ফিরে পেতে ১০ থেকে ১২টি ড্রেজার কাজ করে। ড্রেজিং করে অন্তত ৫০ থেকে ৬০ কোটি সিএফটি পলি সরাতে হয়। তবে আশার কথা হচ্ছে, এত প্রতিকূলতা মোকাবেলা করেও জয় হচ্ছে বিজ্ঞান আর মানুষের চেষ্টার। এখন শুধুই ১৭ কোটি মানুষের স্বপ্ন পূরণের অপেক্ষা। হাজারো শ্রমিকের কর্মব্যস্ততায় মুখর এখন পদ্মা সেতু প্রকল্প এলাকা। টার্গেট, আগামী ১ বছরের মধ্যে সবগুলো রোডে ও রেল স্ল্যাব বসানো। তবে নকশা জটিলতায় ৪ থেকে ৫ মাস রেলের কাজ পিছিয়ে থাকায় সেতু চালুর দিনই রেল চলবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির ১৪,৩২৬ কোটি টাকার G2G প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ। চুক্তি ৪ বছরেও শুরু হয়নি কাজ। এরই মধ্যে এক দফায় বেড়েছে প্রকল্পের খরচ। চীন বাংলাদেশ দুই দেশের সরকারি চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হলেও নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি ঠিকাদার। ফলে প্রকল্প ঋণের বড় অংশে সুদহার দ্বিগুণ হচ্ছে। দেশের ৪৬ জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ২০১৬ সালে প্রায় ১৪,৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেয় পিজিসিবি।
G2G ভিত্তিতে নেয়া প্রকল্পে চীনের সরকারি প্রতিষ্ঠানের বদলে চুক্তি করা হয়েছে দুটি বেসরকারি প্রতিষ্ঠান সিসিসি ইঞ্জিনিয়ারিং ও ইটার্ন ফেপেকের সাথে। কোনো দরপত্র ছাড়াই কাজ দেয়া হয় প্রতিষ্ঠানটিকে। সে সময় এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আপত্তি জানিয়ে চীনের সরকারি কোম্পানিগুলোর অংশগ্রহণে সীমাবদ্ধ দরপত্র আহ্বান করার প্রস্তাব দিলেও আমলে নেয়নি পিজিসিবি। ফলাফল গত 4 বছরে একটু এগোয়নি প্রকল্পের নির্মাণ কাজ, এমনকি চূড়ান্তই হয়নি নকশা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সূত্র বলছে, বেসরকারি কোম্পানিকে G2G প্রকল্পের কাজ দেয়ায় পাল্টে গেছে ঋণের সুদহার। সাধারণত G2G প্রকল্পে ঋণের সুদহার কম হলেও এক্ষেত্রে বড় অংশই নিতে হচ্ছে দ্বিগুণ সুদের বাণিজ্যিক ঋণ। এদিকে প্রকল্পের কাজ শুরু না হলেও গত বছর 623 কোটি টাকা বেড়েছে প্রকল্পের ব্যয়। আর 2021 সালে শেষ হওয়ার কথা থাকা প্রকল্পের নতুন মেয়াদ 2024 পর্যন্ত। এসব অভিযোগের বিষয়ে জানতে সিসিসি ইঞ্জিনিয়ারিং এর কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। পরে পিজিসিবির প্রকল্প কার্যালয়ে কথা হয় সিসিসি ইঞ্জিনিয়ারিং এর ভাইস প্রেসিডেন্ট সু গং শেং এর সাথে। এ সময় তিনি সকল প্রশ্নের জবাব পিজিসিবির কাছ থেকে চাইতে বলেন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া। তবে প্রকল্পের পরিচালক দুষলেন পিজিসিবির পরিচালনা পর্ষদকে। আমাদের মুখ্যসচিব চেয়ারম্যান, কার্যক্রম সরকার চেয়ারম্যান। Always they take the decision correctly. I believe. As PD I can say. তারা কোনো ভুল করেনি, যেটা পারে সেটি। পিজিসিবির এই প্রকল্পে প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে কাজ দেয়া হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। তাই ঠিকাদার বদলের পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শাস্তি চাইছেন তারা। আগে আমাদের কনসার্ন ছিল যে টাকায় কাজ করা যায় তার চেয়ে কম টাকায় করা যায়, তাহলে আমাদের এত বেশি টাকায় কাজ করাতে হবে না। এখন দেখা যাচ্ছে যে কাজই হচ্ছে না, অথচ টাকা তছরূপ হয়ে চলে যাচ্ছে এবং তার জন্য কেউ জবাবদিহিতার আওতায় আসছে না। পিজিসিবির প্রকল্পের আওতায় 48টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি রয়েছে 51টি উপকেন্দ্রের উন্নয়নের কাজ। এছাড়া 100 কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ সহ সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়নের কাজ রয়েছে প্রকল্পের আওতায়। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোল্ডেন মনিরের 200টি প্লটের খোঁজ রয়েছে দুদকের কাছে। অভিযোগ পাওয়া গেছে এসব প্লট পেতে সহযোগিতা করেছেন রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা। এরই সূত্র ধরে রাজুকের সিবিএ নেতা আব্দুল জলিল আকন্দ ও ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন এ দুজন। বিপুল অবৈধ সম্পদের মালিক গোল্ডেন মনির। তাকে গ্রেপ্তারের পরপরই সহযোগী হিসেবে নাম আসে অসংখ্য রাজক কর্মকর্তার। তাদের সবারই সম্পদের খোঁজ নিচ্ছে দুদক। মঙ্গলবার দুজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। 3 ঘন্টা করে জেরা করা হয়েছে আব্দুল জলিল ও ওবায়দুল হককে। বিএনপির আমলে তারা তো সবই আমাকে কাছে যাইতেই দিছে না তখন। হ্যাঁ, ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো ফাইলে না। রাজুকের 2 সিবিএ নেতা ও তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধানও করছে দুদক। প্রত্যেককে 1 সপ্তাহের মধ্যে আয়কর নথি, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাব দুদকে জমা দিতে বলা হয়েছে। রাজুকের প্লট জালিয়াতির জন্য অন্যান্য কর্মচারী অন্যান্য যে বিরুদ্ধে আছে তাদেরটাও আছে। এখানে সম্মিলিত যারা আছে যারা সংশ্লিষ্ট সেগুলো আসবে। এদিকে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রেখে দেশের সামগ্রিক দুর্নীতি কয়েক বছরের মধ্যে অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এদিকে টিআইবি বলছে দুর্নীতিবাজের পরিচয় নয়, বরং অপরাধ আমলে নিয়ে কাজ করলেই কমবে দুর্নীতি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এসব কথা বলেন এই দুই সংস্থার প্রধান। দেশ এগিয়ে যাচ্ছে, আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি। অনেকের মুখে এমন কথা শোনা গেলেও টিআইবির সূচকে এবার আগের বছরের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। তবে সংস্থাটি বলছে সারা পৃথিবীতে দুর্নীতি প্রবণতা বেড়ে যাওয়াতে বাংলাদেশের অবস্থার উন্নতি দেখাচ্ছে। আদতে এতে আত্মতুষ্টির সুযোগ নেই। সংস্থাটি বলছে দুদক ব্যক্তির অপরাধ আমলে নিয়ে কাজ করলেই কমে যাবে দেশের দুর্নীতি। বর্তমানে আমাদের অবস্থান নিচের দিক থেকে 14তম। মোটেও আত্মতুষ্টির সুযোগ নেই।
তার কারণ আমাদের স্কোর এখনো বৈশ্বিক যে গড় স্কোর তার অর্ধেকের কাছাকাছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান ও মামলা সাজার হার বৃদ্ধি করে দুদক দুর্নীতিবাজদের জন্য এক আতঙ্কের নামে পরিণত হয়েছে। এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে দুর্নীতির সূচকে আরও ইতিবাচক প্রভাব ফেলা হবে বলে জানান দুদক চেয়ারম্যান। যারা বড়, যারা সরকারি কর্মচারী, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, যারা সমস্ত কাজের উপরে থাকেন, তাদের অনিয়ম, তাদের দুর্নীতি যদি আমরা পাই, ডেফিনেটলি আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দুর্নীতি রোধে দেশের জনগণের মধ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন দুদক চেয়ারম্যান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে 15ই ডিসেম্বর। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি লটারি হবে 30শে ডিসেম্বর। এমন ভর্তি নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহেই জারি হবে এই নীতিমালা। করোনার কারণে এবছর স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম হবে লটারিতে। অন্যান্য বছর এরই মধ্যে ভর্তি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু চলতি বছর এখনো সেটি হয়নি। এই লটারি কার্যক্রম কিভাবে হবে সেটি নিয়ে চিন্তায় অভিভাবকরা খুবই চিন্তিত ভর্তি নিয়ে। লটারিটা কোন প্রক্রিয়া হবে, কিভাবে হবে এবং কবে নাগাদ হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ভর্তি নীতিমালার একটি খসড়া করা হয়েছে। এতে 15 তারিখ থেকে সরকারি স্কুলে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করা যাবে। ডিসেম্বরের মধ্যে এই লটারির কার্যক্রম শেষ হবে। বেসরকারি স্কুলে লটারি কবে কিভাবে হবে সেটি ঠিক করবে পরিচালনা পর্ষদ। আমাদের যেই আমাদের যারা ডেভেলপ করছে, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক, তারা একটি টাইমলাইন দেয়া আছে যে আগামী 13 তারিখের মধ্যে তাদের প্রস্তুতির একটি বিষয় বলা আছে এবং 15 তারিখ থেকে আমরা আমাদের এই পর্যন্ত পরিকল্পনা যেটি আছে 15 তারিখ থেকে আমরা অনলাইন আবেদন গ্রহণ করব। লটারি কার্যক্রম নজরদারির জন্য তদারকি দল থাকবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এটি মনিটর করবার জন্য অবশ্যই আমাদের মন্ত্রণালয় থেকে তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনা আছে, কিন্তু এই ভর্তি প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় সেজন্য কিন্তু অবশ্যই মনিটরিং একটি ব্যবস্থা থাকবে। স্কুল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যবিধি মেনে লটারি কার্যক্রম পরিচালনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে মাঠ আছে মূলত সেসব প্রতিষ্ঠানে মাঠে মূলত যারা আমাদের গার্ডিয়ান যারা আসবেন তারা যেন নির্দিষ্ট দূরত্বে থেকে পর্যবেক্ষণ করতে পারেন এবং যদি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধানের বিষয়টা মাথায় রাখতে হবে। এদিকে করোনার কারণে এবার আবেদন ফি এবং ভর্তি ফি কমানোর চিন্তা করছে মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, এবার যেহেতু নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে, তাই স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর মন্ত্রণালয় বলছে, কারো কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে দিলে সঙ্গে সঙ্গে তদন্ত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে বিভিন্ন নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গত রাত 11টা থেকে বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া, শিমুলিয়া বাংলাবাজার ও শরীয়তপুর চাঁদপুর নৌপথে চলাচল। ফলে ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বা রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হবেন সহকর্মী শামীম রেজা। শামীম, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের বর্তমান অবস্থা কেমন সে বিষয়ে জানাবেন এবং কুয়াশার কারণে ঠিক কখন থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে? দৌলতদিয়া ঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কেননা গত দুই দিন ধরেই কিন্তু মধ্যরাত থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকছে ঘন কুয়াশার কারণে, যে কারণে কিন্তু এই ঘাট এলাকায় আমরা দেখতে পেয়েছি যে যানবাহনের দীর্ঘ একটা জট সৃষ্টি হয়ে যাচ্ছে। গতকাল রাত 10টা থেকে কিন্তু এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তারপর থেকে ঘাট এলাকায় যানবাহনের সারি বৃদ্ধি পেতে থাকে। এই মুহূর্তে ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 5 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের
সিরিয়াল রয়েছে পারের অপেক্ষায়, এবং সারা রাত এই পারের অপেক্ষায় থেকে চালক এবং যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। আমি বেশ কয়েকজন যাত্রী এবং চালকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে প্রত্যেক শীত মৌসুমেই তাদের ভোগান্তির কারণ হয়ে থাকে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট। কেননা 2015 সালে এই ঘন কুয়াশায় ফেরি যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেজন্য বিআইডব্লিউটিসির পক্ষ থেকে ফগ অ্যান্ড সার্চলাইট স্থাপন করলেও কিন্তু সেই ফগ অ্যান্ড সার্চলাইট কোনো কাজে আসছে না, যে কারণে প্রত্যেক শীত মৌসুমে যাত্রী এবং চালকদের কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই দৌলতদিয়া ফেরিঘাট। আমি একটু আগে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতেই এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়, তবে কখন ফেরি চলাচল শুরু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না, কেননা এখনো কুয়াশার চাদরে পুরো এলাকা ঢাকা রয়েছে। অর্থাৎ আমি যে স্থানটাতে দাঁড়িয়ে রয়েছে সেইখান থেকে একটু দূরে কি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেজন্য আসলে সঠিকভাবেও বলা যাচ্ছে না কখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক হবে। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের পর চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য মনুমেন্ট ও স্মৃতিস্তম্ভ ঘিরে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে নগর পুলিশ। এ বিষয়ে পুলিশকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। এছাড়া ভাস্কর্যের নিরাপত্তার জন্য বাড়ানো হয়েছে পুলিশি টহল। তবে এসব নিরাপত্তা যথেষ্ট নয় বলে মনে করছেন নগরবাসী। চট্টগ্রামে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ভাস্কর্যটি রয়েছে হালি শহরে। জাতির পিতার জন্মশতবর্ষে বজ্রকণ্ঠ নামের এই ভাস্কর্যটি স্থাপন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়া নগরীর অক্সিজেন কুয়াই সড়ক, প্রেস ক্লাব প্রাঙ্গণ, জামাল খান শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জায়গায় রয়েছে বঙ্গবন্ধুর 50টির বেশি মুরাল টেরাকোটা ভাস্কর্য। কুষ্টিয়ায় সাম্প্রতিক ঘটনার পর বন্দরনগরীতে বঙ্গবন্ধুর এসব ভাস্কর্য ও প্রতিকৃতি ঘিরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। 9টি বড় ভাস্কর্য ও প্রতিকৃতি নজরে রাখতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাঙালি ঐতিহ্যকে যারা ধারণ করে এরকম যে ভাস্কর্যগুলো আছে বা সোশ্যাল ইম্পর্টেন্স বা সোশ্যাল হিস্ট্রি ধারণ করে এই ধরনের যে ভাস্কর্যগুলো আছে, এই ধরনের সকল ভাস্কর্যের আমরা সিকিউরিটি এনশিওর করেছি। তবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে এমন পরিস্থিতি মোটেও কাম্য নয় বলে মন্তব্য নগরবাসীর। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলছেন তারা। অল্প সংখ্যক পুলিশ এখানে নিরাপত্তায় রয়েছেন। যদি কোনো বড় ধরনের জঙ্গি হামলা হয় তাহলে হয়তোবা এই ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ভাস্কর্যটাকে অবশ্যই সংরক্ষণ সংস্কার দুটি করা উচিত। শুধুমাত্র ভাস্কর্য একটি জাতির পিতার ভাস্কর্য তৈরি হবে, পরবর্তী সংরক্ষণ করা হবে না, এটা একটা আসলে আমাদের জন্য বেদনাদায়ক। আওয়ামী লীগ নেতারা বলছেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জেগে ওঠা জনতা বঙ্গবন্ধুর চেতনায় আগের চেয়ে আরো বেশি উদ্বুদ্ধ হবে। এখন গ্রামে গঞ্জে অলিতে গলিতে ভাস্কর্য হবে, যেহেতু তারা ভাস্কর্যে হাত দিয়েছে মৌলবাদী গোষ্ঠী। মানুষ এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য আগের চেয়ে অনেক অনেক বেশি গুণে ভাস্কর্য করবে। এদিকে এসব ভাস্কর্য ও মুরাল রক্ষণাবেক্ষণ নিয়ে আরো বেশি যত্নবান হওয়ার তাগিদ নগরবাসীর। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়। এছাড়াও বঙ্গবন্ধু ভাস্কর্য, প্রতিকৃতি ও মুরাল নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ভাস্কর্য ভাঙায় জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা কেন করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই এই রুল জারি করল উচ্চ আদালত। আবেদনকারী শুনানিতে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের সঙ্গে ধর্মীয় চেতনার কোনো সম্পর্ক নেই। একটা স্বাধীন দেশের জাতির পিতার ভাস্কর্য, মুরাল, প্রতিকৃতি নিয়ে বিভেদ তৈরি কোনো মতেই কাম্য নয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা যে ভেঙেছে এইটার জন্য আমরা পেয়েছি। ইসলামিক ফাউন্ডেশন এবং খতিব বাইতুল মোকাররম ওনারা যেন অ্যাওয়ারনেস বাড়ান এবং সরকারকে এই ব্যাপারে সহযোগিতা করেন।
কুষ্টিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের মধ্যে 2 মাদ্রাসা শিক্ষককে 4 দিন এবং 2 ছাত্রকে 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রেজাউল করিম শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার আসামিদের আদালতে হাজির করে 2 মাদ্রাসা ছাত্রের 10 দিন এবং 2 শিক্ষকের 7 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার। আসামিরা হলেন কুষ্টিয়ার জুগিয়া এলাকার ইবনে মাসুদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আবু বকর ওরফে মিঠুন এবং সবুজ ইসলাম ওরফে নাহিদ, একই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আল আমিন এবং মোহাম্মদ ইউসুফ আলী। শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ার 5 মাথার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। ওই ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে রোববার এই 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সুষ্ঠু তদন্ত করতে হলে রুট জানার দরকার। আমরা আদালতে বলেছি যে আর যেন কোনো ভাস্কর্য ভাঙা না হয়, আর যেন এরকম গভীর ষড়যন্ত্রে কেউ লিপ্ত না হয়, এইটাকে অবিলম্বে বন্ধ করার জন্য আজকে আমাদের এই মকদ্দমায় রিমান্ডের প্রয়োজন। কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার নেপথ্যে যারা কাজ করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওবায়দুল কাদের। এদিকে মঙ্গলবারও সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই সারা দেশে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে পরিবহন শ্রমিক লীগ। এ সময় ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের বিচার দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার নেপথ্যে মদতদাতাদেরকেও খুঁজে বের করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি অপপ্রয়াস যারা করছে তাদের জাতীয় এবং জনস্বার্থে কঠোর হস্তে দমন করা হবে। এর পেছনে দেশি বিদেশি তাদের জাতীয় এবং জনস্বার্থে কঠোর হস্তে দমন করা হবে। এর পেছনে দেশি বিদেশি রাজনৈতিক ষড়যন্ত্র খতিয়ে দেখা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জড়িতদের শাস্তির দাবি জানান শিক্ষকরা। কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য যে ভেঙে ফেলার যে ধৃষ্টতা একটি মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেখিয়েছে, অবিলম্বে আমরা সরকারের কাছে দাবি জানাই তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। এছাড়াও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়া, নাটোর, ঝিনাইদহ, মেহেরপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর ও রাজবাড়ীতেও বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুলবাড়িয়ায় প্রায় 250 অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানের সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় কয়েক রাউন্ড টিয়ার শেল। মেয়র শেখ ফজলেনুর তাপস বলছেন, দক্ষিণ সিটির মার্কেটগুলোতে কোনো অবৈধ দোকান রাখা হবে না। বুধবারও চলবে উচ্ছেদ অভিযান। তবে ব্যবসায়ীদের দাবি, সাবেক মেয়র সাইদ খোকন টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের মার্কেটে এসব দোকানের বরাদ্দ দিয়েছিলেন। উচ্ছেদ দলের সাথে কয়েক দফা বাকবিতণ্ডার পর বেলা 1:45টার দিকে রাস্তা থেকে ব্যবসায়ীদের সরিয়ে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর নগর প্লাজার সামনের একটি অবৈধ দোকান ভাঙা শুরু হয়। এতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দোকানীদের মাঝে। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ, আর মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। প্রায় 20 মিনিট সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবারও শুরু হয় উচ্ছেদ অভিযান। চলে সন্ধ্যা পর্যন্ত। সিটি কর্পোরেশন বলছে, নকশা বহির্ভূত হওয়ায় এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, সাবেক মেয়র সাইদ খোকন এসব দোকান বরাদ্দ দিয়েছিলেন। দাবির সপক্ষে সিটি কর্পোরেশনের ভাড়ার রসিদ এবং বরাদ্দপত্র দেখালেন কয়েকজন। যদি সিটি কর্পোরেশনের লোক যদি সিলগালা মারে, তো টাকাটা কোথায় গেছে? অবশ্যই সিটি কর্পোরেশন গেছে। আর ওই সিটি কর্পোরেশন মানে কি, মেয়রই ছিল। আমরা গত বছরে 86 মাসের ভাড়া, ট্রেড লাইসেন্স, যাবতীয় যা যা দরকার এবং
টাকার প্রতি 8 লক্ষ 12 লক্ষ এবং কোনো বড় বড় দোকান ভালো পজিশনের দোকান 40 লাখ 45 লাখ টাকা নিচে তারা মার্কেটারি যারা আছে কর্মকর্তা তাদের মাধ্যমেই এটা আগের যারা মেয়র ছিল তাদের সাথে একটা সমঝোতা করে আমাদের এই দোকানগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন জানান ব্যবসায়ীদের দাবির আংশিক সত্যতা রয়েছে। সিটি কর্পোরেশন বেশ কিছু দোকান থেকে ভাড়ার টাকা নিয়েছে বলেও জানান তিনি। সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে ভাড়া আদায় সাপেক্ষে তাদেরকে বৈধতা দিয়েছে। অনেকেই এই বৈধতার সুযোগ গ্রহণ করে তারা ভাড়া পরিশোধের মাধ্যমে বৈধতা নিয়েছেন, অনেকে কিন্তু আবার নেনও না। দক্ষিণ ঢাকার মেয়র জানালেন অবৈধভাবে দোকান বরাদ্দের সাথে কর্পোরেশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আগের পরিস্থিতি অন্যরকম ছিল, এখন ইনশাল্লাহ কেউ এইসব কাজের সাথে সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত নাই এবং থাকবে না, এবং যদি থাকে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রথম দিনের অভিযানে 3টি ভবনের সামনে 250-র বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অভিযান চলমান থাকবে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের পর হুঁশিয়ারি দিয়েছিলেন অবৈধ স্থাপনা উচ্ছেদের। ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর 911টি দোকান উচ্ছেদের মধ্য দিয়ে জোরে সোরে শুরু হলো সেই কার্যক্রম। পর্যায়ক্রমে 29টি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদেরও ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন 6,906 জন। 24 ঘন্টায় 17,084 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,202 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। দেশের 137টি পরীক্ষাগারে 24 ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 17,200 জনের। এর মধ্যে 17,084 নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছে 2,202 জন। পরীক্ষা বিবেচনা শনাক্তের হার 12.89%। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন 4,81,945 জন করোনা রোগী। 24 ঘণ্টায় মারা যাওয়া 32 জনের মধ্যে পুরুষ 25 এবং নারী 7 জন। দেশে এ পর্যন্ত রোগী শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.43%। করোনায় মৃতদের মধ্যে পুরুষ 76.45 আর নারী 23.55%। আক্রান্ত হয়ে গেছেন তার মধ্যে কিন্তু একটা ভুল ধারণা হয়েছে, একবার যখন আক্রান্ত হয়ে গেলাম আর বোধহয় হবে না, এটা কিন্তু ঠিক নয়। কারণ বিভিন্ন জায়গায় টেস্ট করে দেখা পৃথিবীর অনেক দেশে আক্রান্ত হওয়ার যে অ্যান্টিবডি যেটা ডেভেলপ করে কোনো জায়গায় রিসার্চ করে তারা দেখছে 3 মাসের বেশি প্রোটেকশন দেয় না, ইভেন কোনো জায়গায় বলছে ম্যাক্সিমাম 5 মাস। সুতরাং এই যে ভুল ধারণাটা এটাও কিন্তু ঠিক না। এদিকে একদিনে সুস্থ হয়েছেন আরও 2,571 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 4,01,194 জন করোনা রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে করোনার মধ্যেও কক্সবাজারে বেড়েছে পর্যটক। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সৈকতে মাস্ক বিতরণ, প্রাথমিক চিকিৎসা সেবা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। করোনা পরিস্থিতিতে কক্সবাজারে দীর্ঘ সময় পর্যটকদের আনাগোনা বন্ধ থাকার পর কিছুদিন ধরে আবার বেড়েছে। সমুদ্র সৈকতে দিনরাত এখন তাই নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। দেয়া হচ্ছে বিনামূল্যে মাস্ক, নিয়মিত মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে পর্যটকদের। পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চিকিৎসা বুথ। টুরিস্ট পুলিশগুলা যেমন মাস্ক বিতরণ করতেছে, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনেকভাবে সুন্দর পরিবেশ সৃষ্টি করতেছে। এটাই কক্সবাজার অনেক সুন্দর চোখে পড়ার মতো দৃশ্য। টুরিস্ট পুলিশটা ভালোই কাজ করতেছে, এখানে নিরাপত্তা ব্যবস্থাও খুবই ভালো আছে, কোনো সমস্যা দেখতেছি না, ভালো, সব দিক থেকেই ভালো। করোনায় ঘরবন্দি জীবন থেকে মুক্তি পেতে কক্সবাজারে যাচ্ছেন অনেকেই। তাদের নিরাপদ বিনোদন নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এখানে হেল্প ডেস্ক রয়েছে, লস্ট অ্যান্ড ফাউন্ড একটা অপশন রয়েছে। কেউ পর্যটকরা কোনো কিছু হারিয়ে গেলে এখান থেকে আমাদের কাছে জমা দিবেন বা আমরা খুঁজে বের করে প্রকৃত প্রাপকের কাছে ফেরত দেব। এর বাইরেও রয়েছে প্রাথমিক চিকিৎসা সহায়তা কেন্দ্র রয়েছে। তো মূলত আমরা নিরাপত্তার পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ তারা নিরাপত্তার পাশাপাশি আমরা তাদের স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছি। সমুদ্র সৈকত সহ জেলার বিভিন্ন দর্শনীয় জায়গায় কাজ করছেন বিশেষায়িত এই পুলিশের 150-র বেশি সদস্য।
তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। প্রতিবারই বন্যা ও নদী ভাঙনে গৃহহীন লালমনিরহাট ও কুড়িগ্রামের অসংখ্য মানুষ। কোনো কোনো জায়গায় বছরের পর বছর পার হলেও নতুন করে ঘরে যেতে পারেন না ভাঙন কবলিতরা। লালমনিরহাটে গত কয়েক বছর ধরে গৃহহীন প্রায় 26,000 মানুষ, আর কুড়িগ্রামে ভিটে হারিয়েছে 6,500 বাসিন্দা। আয় রোজগার নেই এসব মানুষের। ফসল আর ঘর হারিয়ে দিশেহারা এসব মানুষ তাকিয়ে আছে প্রশাসনের সহযোগিতার দিকে। লালমনিরহাটের কালমাটি বাঁধে 5 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন বক্তার আলী। একসময় খুনিয়াগাছ এলাকায় বাড়ি, ঘর, ব্যবসা সবই ছিল তার। বন্যা ও বারবার ভাঙনের কবলে পড়ে সব গেছে নদীগর্ভে। এরপর কোনো রকমে ঠাঁই হয়েছে এই বাঁধে, পাননি কোনো সহায়তা। বক্তারের মতো এই এলাকায় অন্তত 26,000 নদীপাড়ের বাসিন্দা এভাবেই দিন যাপন করছেন, যাদের না আছে কোনো নিয়মিত আয়, না আছে শিক্ষার সুযোগ। বউ বাচ্চা নিয়ে পড়িয়েছি আমরা, কিচ্ছু মেনে না রে বাবা, আমরা খাইতে পারি না, কর্ম করিতে পারি না। 10 টাকা আমরা ইনকামই করতে পারি না। আমি নদী ভাঙা রাস্তার ধারে আমি পড়িয়েছি, আমার ছোট বাচ্চা লেখাপড়া করাইতে পারি নাই। কত তারিখে যাদের একবার নিঃস্ব কোনো জমি নেই তাদেরকে কিন্তু এখানে ঘর করে দেওয়া হবে। তো আপনি যেটা বললেন বাঁধের উপরে যারা আশ্রয় নিয়ে আসছে তারা হলো ভূমিহীন, তাদেরকেও এই যে আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর করে দেওয়া হবে। কুড়িগ্রামে ভাঙনের শিকার 6,000 পরিবার আশ্রয় নিয়েছেন বাঁধ, রাস্তা ও অন্যের জমিতে। ঘরবাড়ি মেরামতের জন্য সরকারি সহায়তা না পাওয়ায় অনেকেই টিনের চালা, পলিথিন ও তাঁবু খাটিয়ে কোনো রকমে থাকছেন। ফসল নষ্ট হওয়ায় কাজ নেই বন্যা কবলিত চরাঞ্চলেও, তাই খাদ্য ও অর্থ সংকটে নাকাল ভিটেহারা পরিবারগুলো। জায়গা তুলবো, জায়গাও নদী, ভিটে বাড়িও নদী, ঘর দুয়ারও নদী, মানুষের বাড়ি পড়ে আছি, টাকা পয়সাও নাই, কাম কাজও নাই, সাহায্যও নাই। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন কবলিতদের জন্য নগদ অর্থ ও ঢেউটিনের বরাদ্দ চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান থেকেও সহায়তা পাবার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের একটা সহায়তা আসার কথা আমরা জেনেছি, কিন্তু এখন পর্যন্ত এসব পাইনি। যখন যে নির্দেশনা আসবে এবং যে যা আসবে সেই অনুযায়ী সরকারের নিয়ম মেনে সেটা আমরা বাস্তবায়ন করার জন্য যা করা লাগে তাই করব। ভাঙনের কারণে প্রতি বছরই গৃহহীন হচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। গৃহহীনরা এককালীন সহযোগিতা নয়, আত্মমর্যাদার জীবনের জন্য চান দীর্ঘমেয়াদী কাজের সুযোগ। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনার চলনবিল অঞ্চলে যেন চলছে শামুক ধরার উৎসব। বছরের 5 মাস চলে এমন নিধন। এই অবাধ নিধনে বিপন্ন হয়ে পড়ছে এই জলজ প্রাণী, বলছেন পরিবেশবিদরা। সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকায় এ কাজ বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন কৃষি কর্মকর্তারা। বর্ষার শুরু থেকে 5 মাস চলনবিল অঞ্চল ডুবে থাকে পানিতে। কৃষি জমিও ডুবে থাকায় কর্মহীন হয়ে পড়েন কৃষকরা। এ সময় তাদের আয়ের বড় উৎস হয়ে ওঠে শামুক শিকার। চলনবিল সহ পাবনার অন্যান্য বিল ও জলাশয় থেকে প্রতিদিন কয়েকশো বস্তা শামুক সংগ্রহ করে তারা বিক্রি করেন স্থানীয় ব্যাপারীদের কাছে। বস্তা প্রতি তাদের আয় 2 থেকে 250 টাকা। এক বস্তা শামুক আপনার 300, 350, এখন আছে 270 টাকা। শামুকের পরিবহন কতকে নির্ভর, এদের তাদের সংসার চালায়, পাশাপাশি মাছও ধরে কতক, এই তো আমাদের ব্যবসা। চলনবিলে এমন অন্তত 10টি স্থান থেকে প্রতিদিন কয়েকশো বস্তা শামুক যায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার মাছের ঘেরে। আজ 10 বছর ধরেন এই ব্যবসার সাথে জড়িত, ধরেন কোটি কোটি টাকার ব্যবসায়ী হবে, প্রতিদিন ধরেন 3 ট্রাক করে শামুক ধরেন বিক্রি করে। পরিবেশবিদ ও কৃষি কর্মকর্তারা বলছেন, এভাবে শামুক নিধন চলতে থাকলে ব্যবসায়ী হবে, প্রতিদিন ধরেন 3 ট্রাক করে শামুক ধরেন বিক্রি করে। পরিবেশবিদ ও কৃষি কর্মকর্তারা বলছেন, এভাবে শামুক নিধন চলতে থাকলে জলজ প্রাণ বৈচিত্র্য পড়বে হুমকির মুখে, ক্ষতিগ্রস্ত হবে প্রাকৃতিক ভারসাম্য। পোল্ট্রি ফিড এবং ফিশ ফিড তৈরি করার জন্য কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান লোক নিয়োগ করে তারা এই জলাশয়গুলোর জীববৈচিত্র্য নিঃশেষের একটা উন্মুক্ত খেলায় মেতে চলেছে। বিভাগীয় বন কর্মকর্তারা বলছেন, জনবল সংকটে চলনবিল অঞ্চলে তেমন নজরদারি করা যায় না, আর শামুক নিধনের দায়ে সুনির্দিষ্ট কোনো শাস্তি নেই বলে এটি বন্ধে পদক্ষেপও নেওয়া যাচ্ছে না। পাবনা যে সামাজিক বন বিভাগ, এটা 2টা লোক বলে আমাদের চলনবিল পর্যায়ে কাজ করার মতো পর্যাপ্ত লোকবল নাই। আমাদের বিভিন্ন বন্যপ্রাণীর শিকার ধরা, এগুলোর জন্য সুনির্দিষ্ট
শাস্তির কথা বলা হয়েছে, যে শামুক ধরার ক্ষেত্রে এভাবে সুনির্দিষ্ট কোনো শাস্তি এর কথা বলা হয় না। দ্রুত পদক্ষেপ না নিলে বিল অঞ্চল থেকে শামুক হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 11,500-এর বেশি প্রাণহানির তথ্য পাওয়া গেছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 5.5 লাখের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 15,61,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 6,85,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 2 দিন কম থাকার পর আবারও বেড়েছে মৃত্যুহার। দেশটিতে মঙ্গলবার করোনায় 2,852 জনের মৃত্যু ও নতুন 2 লাখ রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারিতে তৃতীয় দফা সংক্রমণ শুরু হতে পারে বলে জানিয়েছে প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা। এদিকে বিস্তার রুখতে দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনের মধ্যে 10 কোটি মানুষের দেহে করোনা ভ্যাকসিন প্রয়োগের আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ায় একদিনে করোনায় 550 প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 26,000 মানুষের দেহে। জার্মানিতে বেড়েছে বিস্তার। একদিনে 622 মৃত্যু ও 18,000 নতুন রোগী পাওয়া গেছে দেশটিতে। এছাড়াও ইতালিতে একদিনে করোনায় 634 জন, ফ্রান্সে 491 জন, ব্রাজিলে 796 জন এবং যুক্তরাজ্যে 616 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তুরস্কে কড়াকড়ি আরোপের পরও হু হু করে বাড়ছে বিস্তার। গত 24 ঘণ্টায় আরও 33,000 রোগী পাওয়া গেছে দেশটিতে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পেল নতুন উচ্চতা, যা আগের চেয়ে 0.86 মিটার বেশি। মঙ্গলবার যৌথভাবে এই ঘোষণা দিয়েছে নেপাল ও চীন। বিশেষজ্ঞরা মনে করছেন ভূমিকম্পের কারণে এই উচ্চতা বেড়ে থাকতে পারে। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত তা নিয়ে দীর্ঘদিন মতবিরোধ ছিল চীন নেপালের মধ্যে। সঠিক উচ্চতা মাপতে গত বছর মে মাসে নেপাল আর এবছর জরিপকারী দল পাঠায় চীন। তাদের পরিমাপের সঙ্গে একমত হয়েছে দুই দেশ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা জানায় নেপাল সরকার। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই। নেপালের পররাষ্ট্রমন্ত্রী দিলীপ গোয়ালি জানান, বর্তমানে এভারেস্টের উচ্চতা 8,848.86 মিটার, যা আগের চেয়ে 0.86 মিটার বেশি। গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাঠমান্ডু সফরে এসে মাউন্ট এভারেস্টের উচ্চতা যৌথভাবে মাপার ঘোষণা দেন। জরিপকারী দল পর্বতশৃঙ্গ পরিমাপ শেষ করেছেন। তারা এভারেস্টের নতুন উচ্চতা জানিয়েছেন। এটা আমাদের ও চীনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপতে এই প্রথম জরিপকারী দল পাঠায় কাঠমান্ডু। 1954 সালে ভারতের করা জরিপের উপরই এতদিন নির্ভরশীল ছিল দেশটি। ওই জরিপে বরফসহ এভারেস্টের উচ্চতা বলা হয়েছিল 8,848 মিটার। অন্যদিকে 2005 সালে চীনের করা জরিপে শৃঙ্গটির উচ্চতা 8,844.43 মিটার বলে দাবি করা হয়, যা ভারতের জরিপের চেয়েও 3.7 মিটার বা 11 ফুট কম। 2015 সালে 7.8 মাত্রার ভূমিকম্পের প্রভাব পড়েছে এভারেস্টের উচ্চতায় বলেছিল নেপাল সরকার। বিশেষজ্ঞদের দাবি, ভূমিকম্পের কারণে হিমালয় পর্বতমালায় ব্যাপক পরিবর্তন আসে। উচ্চতায়ও পরিবর্তন হয়ে থাকতে পারে ধারণা তাদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের অন্ধ্রপ্রদেশে অজ্ঞাত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 500-তে। এদের মধ্যে 70 শিশু রয়েছে। অজ্ঞাত রোগের কারণ তদন্তে এলেরু শহরে পৌঁছেছেন সরকারের পাঠানো বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের রক্তে রাসায়নিক উপাদান সীসা ও নিকেল পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজেপির এক এমপি। শনিবার রাজ্যটির এলেরু শহরে অজ্ঞাত রোগে প্রথম আক্রান্ত রোগীর সন্ধান মেলে। বমি বমি ভাব, চোখে জ্বালা ও অচেতন হয়ে পড়ছে রোগীরা। বেশিরভাগকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলেও চিকিৎসাধীন আছেন 148 জন। রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এলেরু সরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করেছেন। চিকিৎসা কর্মকর্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বিশেষজ্ঞ দলের আসার কথা। করোনার কারণে নাজেহাল অন্ধ্রপ্রদেশ, 8 লাখেরও বেশি আক্রান্ত। তবে অজ্ঞাত রোগে আক্রান্তদের কেউই করোনা ভাইরাসে সংক্রমিত নন। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর জোড়া গোলে বার্সেলোনাকে উড়িয়ে দিল ইউভেন্টাস। ন্যু ক্যাম্পে 3-0 গোলের জয় দিয়ে গ্রুপ সেরা হয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-2 গোলে বিদায় করে নকআউট পর্বে লাইপজিগ। আর ক্রাসনোদরের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে চেলসি।
ম্যাচ জুড়ে বেশ ভালোই খেললেন লিওনেল মেসি, সুযোগ পেলেন, সুযোগ তৈরিও করলেন, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেলেন না এলএম10। তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো বল পজিশনে পিছিয়ে থাকলেও দুটি সফল স্পট কিকে মূল কাজটা সারেন। তাতে তৈরি হয়ে গেল ম্যাচের ব্যবধানও। রোনালদোর 2 গোলের মাঝে ইটালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি। এতে করে বার্সেলোনাকে তাদেরই মাঠে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হল ইউভেন্টাস। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।